পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 58। স্ক্র্যাচ বুকে সবচেয়ে আপন 14 জনের নাম তালিকা করার আদেশ দিয়েছে বর্ণ, এবং পাশে নামটির সাথে তার কি সম্পর্ক তাও উল্লেখ করতে বলা হয়েছে। সুখ দ্বিধান্বিত মনে ভেবে ভেবে 14 জনের নাম লিখে দিল। শুধু নামই তো, কঠিন তো কোনো কাজ নয়। সবার শেষে রাখলো আসফিয়ান বর্ণকে। এটা তার উপর করে আসা নিষ্ঠুরতার সামান্য প্রতিশোধ মাত্র। বর্ণ ভ্রু তুলে ক্ষণকাল চেয়ে রইল সেদিকে, ঠোঁটে এক পেশে হাসলো অল্প। এরপর বলল, রিমুভ 5 নেমস হিয়ার। বাক্যটি শ্রুতিপথে পৌঁছাতেই থমকে মাথা তুলল সুখ। হৃদয় ও মস্তিষ্ক বিচরণ করে যে আপনদের নাম স্ক্র্যাচ বুকে তুলেছে অঢেল আবেগ দিয়ে, এখন তাদের মধ্যে থেকে যে কোনো 5 জনের নাম কেটে দিতে হবে। মানে আপনদের তালিকা থেকে তাদের বহিষ্কার করার সামিল। সুখের কি অযথাই কষ্ট হবে না এতে? হচ্ছে তো। জানতে চাইলো এটা করব কেন? এটাই তো খেলার নিয়ম। সবে স্টার্ট হয়েছে। রাত দিন যাদের মাঝে অবস্থান তারাই সুখের প্রিয়দের শীর্ষে। কেন যেন মনটা ছটফট করছিল তার। কাপা হাতে রামসা, সাইমা বুয়া, অনিতা, ইব্রাত ও ফাহার নাম তালিকা থেকে কেটে দেয় সুখ। বর্ণ বলল, এবার আরও 3টি রিমুভ কর। সুখ হতবিহ্বল হয়। যাদের নাম কেটেছে তারা সুখের ততটা প্রিয় না হলেও বাকিরা সব তার খুব খুব আপন। দুদিকে মাথা ঝাঁকায় সুখ। সে পারবে না। বর্ণ বলল, কি নানা করছিস? যেই খেলা শুরু করেছিস সেটা তো মাঝপথে থামিয়ে দেওয়া চলবে না সুইট হার্ট। ক্যারি অন। এরপর বড় আব্বু, বড় আম্মু আর দাদুর নামও কাটা গেল। বাকি রইল 6টি। বর্ণ ফের আরও 3টি নাম কাটতে বাধ্য করল সুখকে। চোখ ছলছল করছিল সুখের। বুকের ভেতর কলিজাটা যেন কেউ চেপে ধরে রেখেছে। বহু কষ্টে তোহফা, অফ্র আর নুরার নাম কেটে কলম রেখে দেয় সে। বাকি 3টি নাম বেঁচে আছে। প্রথম 2টি আব্বু আম্মু, আর শেষ নামটি তার শখের পুরুষ আসফিয়ান বর্ণ। ঢোক গিলল সুখ। ভয় পাচ্ছে এবার। বর্ণ প্রায় অনেকক্ষণ চেয়ে থেকে ঠোঁট কামড়ে। এরপর মুখ খুলতে গেলে সুখ তড়িৎ ঠোঁটে হাত রেখে তাকে থামিয়ে দেয়। দুদিকে মাথা ঝাঁকায়। অনুনয় মুখশ্রীতে বোঝাতে চায় যেটা বলতে চাইছে সেটা যেন মুখে না আনে। কিন্তু সুখ কি ভুলে গেল আসফিয়ান বর্ণ যে নিষ্ঠুর? চোখের অশ্রু অনুনয় বিনয় তার মন গলাতে পারে না, যতক্ষণ না সে নিজে চাইছে। সুখের হাতটা সরিয়ে বলল ধীর গলায়, নাও কাট 1 নেম ফ্রম হিয়ার। যা ভয় পাচ্ছিল তাই হলো। টুপটাপ অশ্রু বেয়ে পড়ল সুখের চোখ গলে। পৃথিবীর যা হয় হোক, ধ্বংস হয়ে পড়ে যাক, দুনিয়া এপাশ থেকে ওপাশে উল্টে যাক, এই 3টি নাম বা মানুষকে কখনো পাল্লায় মাপতে পারবে না সে। এরা প্রত্যেকে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এক একটা অবস্থান, এক একটা নাম, যাদের ব্যতীত সে নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। এই 3টি নাম থেকে কাকে ছেড়ে কার নাম কাটবে সুখ? সে হাত জোর করে অশ্রুসিক্ত চোখে বোঝায়, প্রয়োজনে আমি আপনার সাথে এখানে থাকব, যতদিন আপনি চাইবেন। তবু এই কঠিন পরীক্ষা নেবেন না। আমি পারবো না এখান থেকে আর একটি নামও কাটতে। বর্ণ সন্তপনে কাছে টেনে নিল তাকে। মুখের চুল সরিয়ে অশ্রুভেজা 2 চোখে ঠোঁটের পরশ বুলিয়ে বলল, ডোন্ট ক্রাই মাই কুইন। ব্যাস নামই তো, এর বাহিরে কারো কিচ্ছু হবে না। সুখ ঘন ঘন মাথা নাড়ে দুদিকে। তবু সে পারবে না। বর্ণ বলল, ওয়েট এ মিনিট। এরপর কিছু লিখলো কলম খসে, যাতে লেখা ছিল বোবা ফুল, মম ডেড, ভাই বোন, পরিবার, পুরো পৃথিবী। এক নিঃশ্বাসে এক লহমায় সব নামের উপর দাগ কেটে ফুলের নামটা রেখে দিয়ে বলল, দেখ, পুরো পৃথিবীকে ছেড়ে ব্যাস তোকে বেছে নিতে আমার কোনো কষ্ট হচ্ছে না। দিব্যি নির্বিকার আছি আমি। লুক অ্যাট মি। সুখ স্তব্ধ হলো স্কেচ বুকের দিকে তাকিয়ে। লেখাগুলোয় হাত বুলিয়ে দিয়ে ফুপিয়ে উঠল। ব্যাস একটুখানি ভালোবাসাই তো চেয়েছিল সে। চাইনি তো পুরো পৃথিবীকে ছেড়ে বর্ণ তার হোক। বর্ণকে দেখলো একবার। পুরুষটি নিরুত্তাপ। কি যেন ভেবে ধীর লয়ে হাত উঠিয়ে তার বুকের বাঁ পাশে চেপে ধরে। যদি এতই নির্বিকার হবে তবে তার হৃদস্পন্দন ছুটছে কেন? বর্ণ বলল, চোখ টিপে, তুই কাছাকাছি এলেই এমন হয় শোনাবো। তখন একে আর দমিয়ে রাখার সাধ্য থাকে না আমার। ইভেন এখনো তোর কান্না ভেজা লাল স্ট্রবেরি গাল দুটো দেখে হঠাৎ প্রেম প্রেম পাগলামি করতে ইচ্ছে করছে। বহু কষ্টে কন্ট্রোলে রেখেছি ইচ্ছেগুলোকে। আগে খেলা শেষ করি। আমার মতো একটা মেয়ের সঙ্গ পেতে সব ছেড়ে দিবেন এভাবে? কেন? উত্তর পরে পাবি। প্রথমে যা বলছি তা কর। আবারও সেই কঠিন মুহূর্ত। সুখ নাম 3টি পড়ল। খুব মনোযোগ দিয়ে বারবার পড়ল।
পুনরায় চোখ ভরে ওঠে অশ্রুতে। কি করবে সে? শেষবারের মতো বর্ণকে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, পারছেন অনুভব করতে? পরক্ষণেই বলল, পারবেন না, আপনি খুব নিষ্ঠুর, পাষণ্ড। বর্ণ এক শব্দে মেনে নিল শেষের অভিযোগ। শোকের হাত কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। কাকে ছেড়ে কাকে রাখবে? আম্মু আব্বু না শখের পুরুষকে, যে তার স্বামী, সে যার বাপাচরের হার। এটা করে কি হবে? বুকের বাঁ পাশে হাত রাখলো বর্ণ, বলল, শান্তি মিলবে এখানে অথবা হতাশা? সুখ পুনরায় কলম তুলে নিয়ে তাকালো, বোঝালো, আমি আম্মু আব্বুর কাছে ফিরবো না আপনার মতের বিরোধ করে, তবু 3 জন থেকে একজনকে বিয়োগ দিতে বলবেন না। আমার জীবনে এই 3 জন ছাড়া আর কাউকে চাই না। এদের মধ্যে থেকে একজনকে ছেড়ে অন্যজনকে বেছে নেওয়ার সাহস আমার নেই। বর্ণ অনিমেষ তাকিয়ে থাকে। খেলা অসম্পূর্ণ রেখে ফুলকে আজ ছাড়বে না। সুখের হঠাৎ চোখ যায় বর্ণের লেখাগুলোতে। একটা নামের সূচনা করতে চেয়েও স্থগিত রেখে দিয়েছে সবার শেষে। হর্ষই দিয়েছে কেবল। সুখ কলমটা সেদিকে চালালো কি ভেবে। নামটা সম্পূর্ণ করে লিখে দিল গিটার। এরপর এগিয়ে দিল বর্ণকে, বোঝায় বোবা ফুল অথবা গিটার একটিকে কাটুন। বর্ণর চোয়াল আচানক কঠোর হয়ে গেল হুটহাট। তাতে বিন্দুমাত্র দুষ্টমি কিংবা হেয়ালিপনার আভা দেখতে পেল না সুখ। এতে সুখ আরও দৃঢ় হলো। ফের বোঝালো, কি হলো? হাত থমকে গেল। তখনই ফোন এলো। বর্ণ রিসিভার তুলে কানে ধরে লম্বা কদমে নিঃশব্দে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। সুখ তার যাত্রাপথে তাকিয়ে রইল বিমূর্ত চোখে। সে স্পষ্ট দেখল আশফিয়ান বর্ণ ফোনের বাহানায় এক প্রকার এই পরিস্থিতি থেকে পালিয়ে গেল যেন। এতই আপন ওই গিটার, যে পুরুষ পরিবার আপনজন এমনকি পুরো পৃথিবীর নিয়ম ভেঙে শুধু তাকে চাইতে এক মুহূর্ত নিল না, সেই পুরুষ গিটার ছাড়তে পারবে না। কি আছে এমন ওতে? সুখ আশেপাশে নজর বোলায়। এখানে গিটার নেই। অভ্রর হাত ফসকে পড়ে যাওয়ার পর নিবাসেও দেখা যায়নি সেটা। নিশ্চয়ই এই ক্যাসেলে থাকবে। রুম থেকে বেরিয়ে এলো সুখ। আস্তে ধীরে চতুর্দিকে নজর হাঁটায়। রুমের পাশ ঘেঁষে ডান দিকে উপরে যাওয়ার সিঁড়ি, বাঁ দিকে খানিক গেলেই ডাইনিং স্পেস, তারপর কিচেন। রুমের মুখোমুখি আরও একটা রুম। সুখ সেদিকে পা বাড়াতে গিয়ে কদম 3 বাড়িয়ে থেমে গেল। সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। উপরে কেবল 2টো রুম, মধ্যে বিরাট ফাঁকা জায়গা। সুখ একটা রুমে প্রবেশ করলো। বুক টিপ টিপ করছে একা চলতে। বর্ণ কোথায় কে জানে। অভ্যন্তরে প্রবেশ করে সুখ স্তম্ভিত হলো। অল্প বিস্তর নয়, বরং অনেকখানি। কক্ষ আলোকিত নয়, তবু অদৃশ্য এক আলোক রশ্মি রুমকে আধারে তলিয়ে যেতে দেয়নি। পুরো রুমের দেয়াল জুড়ে কেবল তারই ছবি। 1000 খানেক তো হবেই। সেই ছোট্টবেলা থেকে শুরু করে বিয়ের পরের, এমনকি বর্ণর অ্যাক্সিডেন্টের দিন হসপিটালে ছুটে গিয়ে তাকে জড়িয়ে হাহাকার করার দৃশ্যর আংশিক ছবিতে স্থান পেয়েছে। প্রতিটি ছবির নিচে কিছু না কিছু লেখা। অদ্ভুত এক আবেশে শরীর শিরশির করে উঠল সুখের। বাকহারা চোখে প্রতিটি ছবিতে হাত বুলিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। কান্না পাচ্ছে কেন? একটা ছবিতে বর্ণ সুখের 2 হাত পিছমোড়া করে পরনের শাড়ির আঁচল দিয়ে গিট বেঁধে এক হাতে সুখের হাত দুটো ধরে রেখে অপর হাতের তর্জনীতে সুখের থুতনি তুলে এক দৃষ্টে চেয়ে আছে। সম্ভবত বিয়ের 4র্থ দিনের দৃশ্যপট এটি। সেদিন সদ্য গোছল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শোকাচ্ছিল সে। তার ঠিক পিছু দরজায় হেলান দিয়ে নিষ্পলক চেয়েছিল বর্ণ। চোখের দৃষ্টিতে যেন সুখকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। আয়নার দৃশ্যটি অবলোকন করে সুখ ভেতরে ভেতরে জনতায় কুকড়ে গেল। ক্ষিপ্র মুখে পিছু ঘুরে জানতে চাইল ইশারায়, এভাবে অসভ্যের মতো যখন তখন চেয়ে থাকতে ইগো হার্ট হয় না এখন? লজ্জা করে না? বর্ণ ফিচিল হেসে এগিয়ে এলো। ফাঁকে বলল, করে তো ভীষণ লজ্জা করে সুইটহার্ট, কিন্তু কি করব বল? তুই সামনে এসে দাঁড়ালে লাজ লজ্জা সব ফারার হয়ে যায়। এরপর সুখ রেগে আঙুল তুলে কিছু বলতেই বর্ণ তার হাত মুচড়ে পিছু চেপে ধরে নিকটে চলে এলো। অতঃপর দেয়ালে বন্দি ছবির মতো একটি দৃশ্যের সৃষ্টি হয়ে গেল মুহূর্তেই। সেদিনের ঘটনাটি মন সপটে কল্পনা করে প্রলম্বিত শ্বাস ছাড়ে সুখ। ছবিটির পাশে ছোট্ট অক্ষরে কিছু লেখা, যখন আমি শিকারি তো তুই আমার শিকার। নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ, ইউ আর অনলি মাইন সুইটহার্ট। আরেকটি ছবি, সেদিন ভ্যালেন্টাইন ডেতে দুজন পানিতে ভাসমান ভেলায়। সুখের সামনে হাঁটু গেড়ে বসে বর্ণ গোলাপ গুচ্ছ এগিয়ে দিচ্ছে। তার পাশে লেখা আছে, তোর চোখের সকল মায়া ভালোবাসা
তোর হৃদয় দেহ মন সব কিছুর হক শুধুমাত্র এই আশফিয়ান বর্ণর। নো ওয়ান ইজ অ্যালাউড টু বি এ পার্ট অফ ইট। একটি ছবিতে গিয়ে নজর স্থির হলো সুখের। লম্বা চওড়া ছবিটি বেশ বড়। সুখের গা কেঁপে উঠল থরথর, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়। এটা তার ছবি। সে তখন হসপিটালের বেডে শুয়ে আছে নিস্তেজ কোমায়। চোখের কোটর ভরে ওঠে পূর্বের মতো। হাতে হাত ঘষে মাথা চুলকায় সে অস্থির গতিতে। এসব মনে করতে চায় না সে। ওই নিকৃষ্ট লোকগুলোর ঘৃণায় গা গুলিয়ে আসা নিকৃষ্ট ছোঁয়া, ছি কি জঘন্য। ব্যাস আরেকটুর জন্য তার গায়ে সেই তকমাটা লেগে যায়নি। সমাজে যেটাকে বলে ধর্ষিতা। ছবিটায় রক্ত দিয়ে কৈফত দেওয়া কিছু লেখা। আই এম সরি ফুল, আই এম ফেইল্ড। তোকে প্রোটেক্ট করে রাখতে পারিনি, বুঝতে পারিনি কখনো আমার দায়ে তোকে সাফার করতে হবে। কিন্তু আমার কষ্ট হচ্ছে না, বরং আনন্দ ধরেছে। আই এম ফিলিং রিলিফ। তোকে হারাতে না বসলে হয়তো কখনো জানতেই পারতাম না আমার জন্য তুই কি। এই বুকের বাঁ পাশে কতটা জায়গা তুই ছিনিয়ে নিয়েছিস আমার পারমিশন ছাড়াই। অতঃপর তোর ভালোবাসার কাছে আমি সজ্ঞানে হার মেনে নিলাম। তোকে করে নিলাম আশফিয়ান বর্ণর পুষ্পরানী। চোখে অশ্রু মুছে নেয় সুখ। আর কাঁদবে না সে। কারো অস্তিত্বে প্রবেশ ঘটেছে রুমে। চারপাশে চেনা পরিচিত পুরুষালী পারফিউমের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। একটা শক্তপোক্ত প্রশস্ত বুক এসে সুখের পিছু অবস্থান ঘোষণা দিয়েছে। সে পিছু ফিরল, চমকালো না। আস্তে করে মাথাটা এলিয়ে দিল সেই বুকে। এই বুকটা শুধু তার, আজ থেকে আর কাউকে ভাগ দেবে না। অন্ধকার রজনী, সুশীতল কক্ষ, নিস্তব্ধ চারিপাশ। বেডের নিচে অবহেলায় পড়ে আছে কোলবালিশ। সিলিং ফ্যানটা চলছে পুরোদমে। গলার ভাঁজে তপ্ত শ্বাস সমেত ঠোঁটের পরশ পেয়ে ঘুম হালকা হয়ে গেল মেহেরাবের। ঘুমের ঘরে নিবিষ্ট আলস্য চোখ দুটো ধীরে ধীরে খুলল পিটপিট। মুখটা এলোকেশে ঢেকে আছে বুড়ো। বিরক্তিতে কপাল কুঁচকে এক হাতে মুখ থেকে চুলগুলো সরিয়ে নড়তে গেলে অনুভূত হয় শরীরের উপর ভারী কিছুর। ঘুম উবে গেল মুহূর্তে। চমকে সম্পূর্ণ সজাগ হয় মেহরাব। জেসি মেয়েটা উঠে এসেছে গায়ের উপর। দু হাতে জড়িয়ে গলার মুখ গুজে আরামে ঘুমিয়ে ক্ষণে ক্ষণে ঘাড়ে নাক ঘষে শব্দ করছে। হাত মুঠোবন্দি করে সজরে ঢোক গিলে মেহরাব। জেসিকে ধাক্কায় দূরে সরিয়ে দিতে মন স্থির করেও কেন যেন হাত থমকে গেল। পারল না মনকে সায় দিতে। দম আটকে শুয়ে থাকতে থাকতে এক সময় সেও ঘুমিয়ে পড়ল। সেদিন ভোরে ঘুম ভেঙে মেহেরাবের কাছে নিজেকে আবিষ্কার করে জেসি অবাকের শীর্ষে পৌঁছে বলল, মিস্টার অ্যারোগ্যান্ট, আমাকে ছেড়ে দূরে দূরে থাকতে আপনার কষ্ট হয়, সেটা মুখে স্বীকার করলেই পারতেন। ঘুমের সুযোগে এভাবে কাছে আসার কি দরকার ছিল? দেখলেন তো, ঠিক ওই ধরা পড়ে গেলেন। মেহরাব ভ্রু গুটিয়ে খানিকটা সময় নীরবে তাকিয়ে থেকে বলল, কোথায় আছো সেটা খেয়ালে রেখো মিস ইডিয়ট। নিজের মহামূল্যবান বাক্য প্রয়োগ করার আগে চারপাশে অন্তত একবার নজর বুলিয়ে দেখা উচিত ছিল। জেসি বেডের খালি পাশে চেয়ে বুঝলো সেই মেহরাবের সীমানায় চলে এসেছে। কোলবালিশের দেয়াল ভিড়িয়ে হাসার চেষ্টা করে বলল, সরি অ্যাকচুয়ালি। পূর্ণ বাক্য শেষ করার আগে মেহরাব শরীর থেকে এক প্রকার ছুঁড়ে ফেললো তাকে। বেড থেকে নামতে নামতে বলে গেল, পরের বার থেকে সাবধানে থাকবেন মিস ইডিয়ট। জেসি মুখ বাঁকিয়ে শুধরে দেয় তাকে। মিস্টার অ্যারোগ্যান্ট, মিস নয়, ওটা মিসেস হবে। শেষ। বস, একটা কথা বলতে চাই। শুনছি, বলে যা। মাহের গলা খাকারি দেয়। শার্টের কলার ঠিক করে। শুরুর একটা বোতাম খুলে দেয়। তবু যেন অক্সিজেনের অভাব বোধ করছে। বর্ণর নজর ল্যাপটপে। সে ফের বলল, বস বলবো। এক কথা দুবার বলতে বা শুনতে আমি পছন্দ করি না মাহির, জানিস নিশ্চয়ই। মাহির দ্রুত উপর নিচ মাথা ঝাঁকায়। জিভের ঠোঁট ভিজিয়ে ফের বলল, তাহলে বলি। বর্ণ দাঁতে দাঁত নিষ্পেষিত করে তড়িৎ উঠে দাঁড়ায় হঠাৎ। শার্টের হাতা গোটাতে গোটাতে মাহিরের দিকে এগোতে এগোতে গম্ভীর গলায় বলল, বল। ছেলেটা ভয় পেয়ে গেল এবার। চোখের তারায় তৎক্ষণাৎ ভেসে উঠে লক্ষ্য করা লোকেদের এক ঘুষিতে মুখ বিকৃত করে দেওয়ার দৃশ্য। ঢোক গিলে পেছাতে লাগলো সে। ভয়ের তো কণ্ঠে ডাকে, বস। হ্যাঁ বল, কি বলবি? মাহিরের জান উড়ে যাওয়ার জোগাড়। কি বলবে? দুদিন ধরে গুছিয়ে রাখা কথা সব এলোমেলো হয়ে গেল মস্তিষ্কে। মুখ ফুটিয়ে তুলতে গিয়ে যেন গলায় আটকে গেল। ফের বলল, ভাই। চোয়াল শক্ত করে দাঁত কিরমির করলো বর্ণ।
ঘুষি পাকিয়ে ফের ছেড়ে দিয়ে মাহিরের বাহুর পিছু দেয়ালে হাত রেখে কিঞ্চিত ঝুঁকে শক্ত মুখে বলল, বল না রে বেটা। মাহির আর চোখে এক ঝলক দেয়ালে রাখা হাত এবং বর্ণর ঝুঁকে আসা প্রত্যক্ষ করে জোরপূর্বক হাসার চেষ্টা চালিয়ে বলল, বস, আমি কিন্তু সুখ নই। আপনার বোধহয় কিছু মিছুর ক্রেভিং উঠেছে। পাকানো ঘুষিটা এবার বেচারার গালে পড়বেই, এতে কোনো সন্দেহ নেই।